বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রাবণ অ্যাকাউন্টিং সলিউশনের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা এইচএসসি যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্টস আছে তাদের জন্য, এবং আজকের ক্লাসটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে মিনিমাম 30 ম্যাক্সিমাম 40 মার্কসের প্রশ্ন আসে। আই মিন 3 সেট শিওর, 4 নাম্বার সেটও কিন্তু এখান থেকে আসতে পারে। সুতরাং আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে সমন্বয় জাবেদা। এই সমন্বয় জাবেদা যদি আপনি ভালো না পারেন তাহলে আপনি কার্যপত্র পারবেন না, আপনি আর্থিক অবস্থার বিবরণী পারবেন না, যেখানে আর্থিক অবস্থার বিবরণী থেকে আপনাকে 2 সেট প্রশ্ন বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে। এই জন্য সমন্বয় জাবেদার গুরুত্বটা আসলে বলে শেষ করা যাবে না। সুতরাং যেসব শিক্ষার্থী এখনো সমন্বয় জাবেদা পারেন না তাদের জন্যই মূলত আজকের ক্লাসটা। মাত্র 2টা ক্লাস করলে সমন্বয় জাবেদায় আর কোনো প্রবলেম থাকবে না। আজকে আমার এটা ফার্স্ট ক্লাস, তবে এই সেকেন্ড ক্লাসটা বা ফার্স্ট ক্লাসটা বা এই টাইপের আরো ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনার যে ফ্রেন্ড সার্কেলরা আছে তাদেরকেও কিন্তু আমার এই চ্যানেলের লিংকটা কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। আচ্ছা, সমন্বয় জাবেদা মূলত 2 ভাবে আসতে পারে, মানে পরীক্ষায় 2 ভাবে আসতে পারে, যদিও আমাদের দ্বিতীয় নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, প্রথম নাম্বারটাই গুরুত্বপূর্ণ। কারণ আর্থিক বিবরণী বলেন কার্যপত্র বলেন সেটা আমরা শিখে যাব যদি আমরা ফার্স্ট যে স্টেপটা বা প্রথম যে নিয়মটা আছে এটা যদি জানতে পারি। 2 ভাবে আসতে পারে, একটা হচ্ছে রেওয়া মিল সহ, আর একটা হচ্ছে রেওয়া মিল ছাড়া। রেওয়া মিল সহ বলতে আমাদের শুরুতে একটা রেওয়া মিল দিয়ে দিবে, দেন তারপরে কিছু সমন্বয়ের এন্ট্রি দিবে। আমরা যদি একটু উদাহরণ দেখাই, এই যে এই টাইপের যে প্রশ্নগুলো, শুরুতে একটা রেওয়া মিলের তথ্য থাকবে, এরপরে আমাদের কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে, এইটাকে বলা হয় রেওয়া মিল সহ। আর রেওয়া মিল ছাড়া যখন হবে তখন শুরুতে যে রেওয়া মিল, এই রেওয়া মিলটা থাকবে না, শুধুমাত্র সমন্বয়ের এন্ট্রি গুলো থাকবে। এক্ষেত্রে আমি অবশ্যই বেশি রেফার করব বা গুরুত্ব দিব রেওয়া মিল সহটা। তাহলে আমরা এখন রেওয়া মিল সহটা আলোচনা করতে চাই, কারণ এইটা পারা মানে কার্যপত্র এবং আর্থিক ব্যবস্থার বিবরণী কিন্তু পাওয়া যাবে। ওকে, তাহলে শুরু করি। রেওয়া মিল সহ যখন সমন্বয় আসবে, সমন্বয়ের এন্ট্রি আসবে, তখন ওই এন্ট্রি গুলাকে আপনাকে 2 ভাগে ভাগ করতে হবে। মানে কিছু এন্ট্রি আছে যে এন্ট্রি গুলো আপনাকে মুখস্থ জাবেদা দিতে হবে, মানে এন্ট্রি আসলেই আপনি মুখস্থ কিছু জাবেদা যদি মুখস্থ করে রাখতে পারেন সেই জাবেদা দিলে হবে। তবে এমন কিছু এন্ট্রি আসবে যে এন্ট্রি গুলো মুখস্থ জাবেদা সবসময় দেওয়া যায় না, বুঝে বুঝে জাবেদা দিতে হয়। মানে এক্ষেত্রে আপনি যদি বুঝে জাবেদা দেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন আমাদের তাহলে জানতে হবে কোন এন্ট্রি গুলো বুঝে জাবেদা দিতে হবে আর কোন এন্ট্রি গুলো মুখস্থ জাবেদা দিতে হবে। আজকের আমাদের লেকচারটা হবে বুঝে যে সকল জাবেদা দিতে হবে সেটা। ওকে, তাহলে বুঝে যে জাবেদাগুলো দিতে হবে সেই জাবেদাগুলো মূলত আমি 3টা ভাগে ভাগ করছি। এই 3 ধরনের এন্ট্রি সবসময় বুঝে জাবেদা দিতে হয়। কি কি? এক হচ্ছে সাপ্লাইজ বা মনিহারি সম্পর্কিত কোনো এন্ট্রি যদি আসে, মানে আমরা যখন এন্ট্রি পড়বো সাপ্লাইজ অথবা মনিহারি টাইপের যদি কোনো কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা মুখস্থ জাবেদা দিব না। অগ্রিম বীমা বা অগ্রিম খরচ সম্পর্কিত কোনো এন্ট্রি যদি আসে তাহলে আমরা মুখস্থ জাবেদা দিব না। অনুপার্জিত আয় অথবা অগ্রিম আয় সম্পর্কিত কোনো এন্ট্রি যখন আসবে তখন আমরা মুখস্থ জাবেদা দিব না। তাহলে এই 3টা টাইপের এন্ট্রির ক্ষেত্রে আমরা বুঝে জাবেদা দিব। এখন কথা হচ্ছে যে বুঝে আসলে কি বুঝবো আর কি জাবেদা দিব। আচ্ছা, এই বুঝে জাবেদা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 4টা হিসাবের কথা একটু মনে রাখতে হবে। আমরা কিন্তু আস্তে আস্তে অঙ্কের দিকে ঢুকছি। 4টা হিসাবের কথা মনে রাখতে হবে, যেটা আমি বলছিলাম যে সমন্বয় জাবেদা মূলত এই 4 ধরনের হিসাব নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে খরচ, একটা দায় এবং একটা আয়। যারা কমার্সের স্টুডেন্ট দেখেন, সমন্বয় জাবেদাই কিন্তু কমার্সের একদম ফার্স্ট স্টেপ না। এক্ষেত্রে আগে আমাদের কিন্তু লেনদেন কি সেটা শিখতে হয়, হিসাব কি সেটা শিখতে হয়। যেহেতু আমি ধরে নিচ্ছি এই আমার লেকচারটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে কি সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েরা দেখবে, যেহেতু সামনে তাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে আসছে, এই জন্য আমার ধারণা যে তারা অলরেডি এই লেনদেন, হিসাব, সম্পদ, খরচ দেয় এগুলো চিনে। আর নতুন যারা আছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যারা আছে তারাও আমার ক্লাসটা দেখতে পারবেন। তবে তাদের যদি কমার্স ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে একটু সমস্যা হতে পারে। এক্ষেত্রে আমার প্রথম দিকের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো দেখতে হবে, এবং সেটা আমি ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। শুরু করি তাহলে। 4টা হিসাব নিয়ে আমাদের কাজ করতে হবে, সম্পদ, খরচ, আয়, দায়। এবং এই 4টা হিসাবকে দেখেন আমরা দুইটা দুইটা ভাগে ভাগ করছি, সম্পদ এবং খরচকে এক জায়গায় রাখছি, দায় এবং আয়কে এক জায়গায় রাখছি। মনে রাখতে হবে আমরা যখন সমন্বয় জাবেদা দিব, জাবেদায় ডেবিট এবং ক্রেডিট যে 2টা হিসাব আনবো, যদি কোনো একটা জাবেদায় ডেবিট সম্পদ হয় মনে রাখতে হবে সেই জাবেদায় ক্রেডিট 100% খরচ।
আমরা যখন জাবেদা করব সমন্বয় জাবেদা, তখন যখন আপনি জাবেদায় ডেবিট, আপনি যদি বলে দেবেন যে আমি ডেবিট এ কে করবো, তাহলে আমি বলে দিতে পারবো আপনি ক্রেডিট কাকে করবেন। ঠিক আপনারও ওইভাবে জানতে হবে যে যদি কখনো আমরা কোনো জাবেদায়, সে যেভাবেই হোক না কেন, সম্পদকে ডেবিট করি, তাহলে অবশ্যই কিন্তু খরচকে ক্রেডিট করতে হবে। আবার যদি খরচকে ডেবিট করি, তাহলে অবশ্যই সম্পদকে ক্রেডিট করতে হবে। মানে এই দুইজন একজন আরেকজনের বিপরীতে অবস্থান নিবে। ঠিক একইভাবে দায়ের বিপরীতে আয় অবস্থান নিবে, আয়ের বিপরীতে দায় অবস্থান নিবে। তাহলে এই চারটা কথা একটু আপনার মনে রাখতে হবে যে সম্পদের সাথে খরচের সম্পর্ক এবং দায়ের সাথে কার আয়ের সম্পর্ক, মনে রাখেন। ওকে, এবার আসি, এই যে এন্ট্রিগুলো আমরা বুঝে জাবেদা দিব, বুঝে জাবেদা আসলে কিভাবে দিব। আমি আরেকটু আবার অঙ্কটা একটু দেখাই। এই যে অঙ্কটা আসছে এটা কিন্তু রেওয়ামিল সহ। তাহলে এখানে যে তিনটা এন্ট্রি দিয়েছে, আমি এই তিনটা এন্ট্রি বুঝে বুঝে জাবেদা দিতে হবে। এই টাইপের এন্ট্রি গুলাই আমি সেট করেছি। ওকে, কাজটা হচ্ছে, এই এন্ট্রিটা আমরা যখন পড়বো, সমন্বয়ের যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা যখন আমরা পড়বো, পড়ার পর মুখস্থ জাবেদা না দিয়ে চলে যাব রেওয়ামিলের মধ্যে, যে দেখতে হবে এই যে সাপ্লাইসটা আছে, এই সাপ্লাইস টাইপের কোনো এন্ট্রি রেওয়া মিলে আছে কিনা। রেওয়া মিলে যদি থাকে, সেই ক্ষেত্রে কিভাবে জাবেদা দিতে হবে এইটা মনে রাখার জন্য অনলি তিনটা কথা মনে রাখতে হবে। তাহলে আমি আহ, আবার একটু প্রথম থেকে যদি বলি, সমন্বয় জাবেদা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে রেওয়া মিল সহ, একটা রেওয়া মিল ছাড়া। রেওয়া মিল সহ যখন সমন্বয় করবো, সেক্ষেত্রে আবার দুই ধরনের জাবেদা হয়, কিছু এন্ট্রি বুঝে করতে হয়, কিছু এন্ট্রি মুখস্থ করতে হয়। কোন এন্ট্রি গুলো মুখস্থ করতে হয়? তিন তিন ধরনের এন্ট্রি মুখস্থ করতে হয়, সরি, কোন এন্ট্রি বুঝে জাবেদা দিব? তিন ধরনের, সাপ্লাইস, অগ্রিম আর অগ্রিম অনুপার্জিত, এই তিন ধরনের এন্ট্রি। তাহলে কি বুঝবো? বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা রেওয়ামিল সহ যখন সমন্বয় করব, এন্ট্রিটা আমরা পড়বো প্রথমে, কিন্তু জাবেদা দিব না। ভালো করে বুঝেন, এন্ট্রিটা আমরা পড়বো কিন্তু জাবেদা দিব না। কি করতে হবে? তিনটা কথা মনে রাখতে হবে। কথা নাম্বার এক, রেওয়ামিলে যে হিসাব দেওয়া থাকবে, সমন্বয়তে তার বিপরীত হিসাবে জাবেদা দিতে হবে। আমরা কিন্তু প্রথমেই কিন্তু কার বিপরীতে কে, এটা কিন্তু বলে আসছি, সম্পদের বিপরীতে খরচ, দায়ের বিপরীতে আয়। তাহলে রেওয়ামিলে যে হিসাব থাকবে, সমন্বয়তে তার বিপরীত জাবেদা দিব। তাহলে যদি রেওয়ামিলে সম্পদ থাকে, সবাই কথা বলবেন, কার জাবেদা দিব? খরচের। যদি খরচ থাকে তাহলে কার জাবেদা? সম্পদের। যদি দায় থাকে, কার জাবেদা? আয়ের। আয় থাকলে কার জাবেদা? দায়ের। মানে যে থাকবে তার বিপরীত জাবেদা দিতে হবে, এটা এক নাম্বার রুলস। আচ্ছা, এই রুলস অনুযায়ী যদি আমরা একটু কথা বলি, তাহলে আমরা প্রথম এন্ট্রিটা দেখি। দেখেন, 31শে ডিসেম্বর তারিখে 200 টাকার সাপ্লাইজ হাতে আছে। আমরা কি এটা পরে মুখস্থ জাবেদা দিব? না, দিব না। তাহলে কি করব? এই এন্ট্রিটা পড়ার পর আমরা দেওয়া মিলে চলে যাব, দেখবো যে এই টাইপের কি নাম দেওয়া আছে। দেখলাম আমাদের রেওয়া মিলে শুধু সাপ্লাইজ দেওয়া আছে। মনে রাখতে হবে, শুধু সাপ্লাইজকে সম্পদ বলা হয়, শুধু সাপ্লাইজকে সম্পদ বলা হয়। তাহলে আমাদের রেওয়া মিলে দেখেন সম্পদ দেওয়া আছে 1,000 টাকা। আমি একটু আগে বলছিলাম যে রেওয়া মিলে যে হিসাব থাকবে, সমন্বয়তে তার বিপরীত হিসাবে জাবেদা। তাহলে রেওয়া মিলে আছে সম্পদ, তাহলে আমরা জাবেদা দিব কার? বলেন, খরচ। তাহলে রেওয়া মিলে যেহেতু সম্পদ দেওয়া আছে, আমরা জাবেদা দিব খরচের। তাহলে আমাদের এক নাম্বার রুলস এর যে উত্তরটা হবে সেটা হচ্ছে, আমরা খরচের জাবেদা দিব। এক নম্বরে যে রুলস এর উত্তর সেটা হচ্ছে আমরা খরচের জাবেদা দিব। ঠিক আছে, খরচ। ওকে, দ্বিতীয় রুলসে বলছিলাম, সমন্বয়তে যার জাবেদা দিব, সেটা যদি হয় সম্পদ খরচ, তাহলে সে সবসময় ডেবিট হবে। সেটা যদি হয় দায় আয়, তাহলে সে সবসময় ক্রেডিট হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি, আমরা যেহেতু এখানে যে দুইটা সম্পর্ক লিখছি, একটা সম্পদ খরচের সম্পর্ক আর একটা দায় আয়ের সম্পর্ক, আমরা যখন জাবেদা করব, হয় সম্পদ খরচ এই সম্পর্কের জাবেদা হবে, অথবা দায় আয় সম্পর্কিত জাবেদা হবে। এই জন্য বলছি, যদি আমরা সম্পদ খরচ এই সম্পর্কের কোনো জাবেদা দিই, তাহলে ইনারা ডেবিট করব, আর দায় আয় সম্পর্কের কারণ জাবেদা দিলে ওনাকে ক্রেডিট করব। তাহলে আমরা এখন কিসে আছি একটু দেখেন। রেওয়া মিলে দেওয়া ছিল কিন্তু সাপ্লাই, সম্পদ দেওয়া আছে, আর নিচে যা থাকুক থাকুক, তাহলে সম্পদ থাকলে আমরা জাবেদা দিচ্ছিলাম কার? বলেন, খরচ। তাহলে আমাদের কোন রিলেশন? রিলেশন নাম্বার ওয়ান নাকি রিলেশন নাম্বার টু? দেখেন, আমরা কিন্তু সম্পদ খরচের কথা বলছি, তাহলে এক নাম্বার রিলেশন। তাহলে বলছিলাম যে সমন্বয়তে যার জাবেদা দিব, সেটা যদি সম্পদ খরচ হয়, সে সবসময় কি করবে? ডেবিট হবে। তাহলে সে সবসময় ডেবিট। তাহলে আমাদের দুই নাম্বার রুলস এর উত্তর হচ্ছে, আমরা যেহেতু খরচের জাবেদা দিচ্ছি, এই খরচটাকে আমাদের কি করতে হবে? ডেবিট করতে হবে, ডেবিট। তাহলে আমি এমনি জাস্ট লিখে রাখছি, সমন্বয়কে আমরা ডেবিট করব। আচ্ছা, খরচ যদি ডেবিট করি, ভালো করে মনে রাখবেন, খরচ যদি ডেবিট করি, তাহলে ক্রেডিট হবে কে? আমরা এই যে কিছুক্ষণ আগেই কিন্তু বলতেছিলাম যে একজন যেদিকে যাবে আর একজন কিন্তু তার বিপরীত দিকে যাবে। তাহলে সমন্বয়তে খরচ যদি ডেবিট হয়, তাহলে ক্রেডিট হবে কে? ক্রেডিট হবে কিন্তু সম্পদ। একজন যেদিকে যাবে, এই যে সম্পর্ক, এই একজন যেদিকে যাবে আর একজন তার বিপরীত দিকে যাবে, এটা কিন্তু কারোর পারমিশন নেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা জাবেদা দিচ্ছিলাম কার? খরচের। তাহলে খরচের জাবেদা দিলে খরচ সবসময় ডেবিট, আর খরচ যদি ডেবিট হয় তাহলে সম্পদটা ক্রেডিট। আমি আরো একবার বলছি,
রেওয়া মিল সহ যখন সমন্বয় আসবে কিছু এন্ট্রি আছে বুঝে জাবেদা দিতে হবে, তার মধ্যে অন্যতম সাপ্লাইজ। কি বুঝবো? এন্ট্রিটা পড়ার পর মুখস্থ জাবেদা না দিয়ে একটু রেওয়া মিলে আসবো, তিনটা কথা মনে রাখবো, দেন জাবেদা হয়ে যাবে। প্রথম কথা, রেওয়া মিলে যে হিসাব দেওয়া থাকবে সমন্বয়তে তার বিপরীত। তাহলে রেওয়া মিলে যেহেতু এটা একটা সম্পদ, তাহলে আমরা জাবেদা দিব খরচে। দ্বিতীয় রুল ছিল, আমরা যদি সম্পদ বা খরচ যার জাবেদা দিই সে সবসময় কিন্তু ডেবিট করব তাকে। তাহলে আমরা যেহেতু খরচের জাবেদা দিচ্ছি, খরচটাকে ডেবিট। খরচ যখন ডেবিট হবে অবশ্যই সম্পদটা ক্রেডিট। এখন এই খরচের নামটা কি লিখবো? দেখেন, খরচের নামটা কিন্তু মানে আমরা যখন জাবেদা দিব খরচ ডেবিট এটা তো আর লিখবো না, তাহলে খরচের নাম দিতে হবে সাপ্লাইজ খরচ ডেবিট। তাহলে সাপ্লাইজ খরচ যদি ডেবিট হয়, সম্পদের নামটা কি? সম্পদের নামটা কিন্তু সাপ্লাইজ। তাহলে জাবেদা হবে সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। এটা হচ্ছে জাবেদা হয়ে গেল। দেখেন, আর জাবেদা করার সময় অবশ্যই মনে রাখবো আমরা ডেবিট যেখানে লিখবো ক্রেডিট কিন্তু তার থেকে একটু ডান দিকে সরাই দিব, ঠিক আছে? তাহলে জাবেদা সাপ্লাইজ খরচ ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। জাবেদা যখন হয়ে যাচ্ছে এইবার লাগবে আপনার টাকা। দেখেন আমি বলছি তিনটা কথা মনে রাখতে হবে, যার দুইটা কথা কিন্তু কমপ্লিট হয়েছে। তৃতীয় নাম্বার কথা, সমন্বয়তে যার জাবেদা দিব টাকাটাও তারই নিব। দেখেন একদম সিম্পল কথা, আপনি যার জাবেদা দিবেন অন্য কারোর টাকা তো আর নিবেন না, তার টাকাই নিতে হবে। এখন আমরা আসলে কার জাবেদা দিচ্ছিলাম? দেখেন এই যে খরচের জাবেদা দিচ্ছি, খরচ, তাহলে টাকাও কিন্তু আপনার খরচেরই নিতে হবে। এখন এই টাকাটা যখন আমরা খুঁজবো অবশ্যই সমন্বয়ের মধ্যে খুঁজবো। দেখেন সমন্বয়তে কি বলছিল, যে 31শে ডিসেম্বর তারিখে 200 টাকা সাপ্লাইজ হাত হাতে আছে। আচ্ছা একটু খেয়াল করে দেখেন আপনার হাতে যে যে হাতে এখন এই মুহূর্তে যা আছে, কি আছে? দেখেন মোবাইল ফোন আছে। তাহলে ওই মোবাইল ফোনটাকে আপনি ইচ্ছা করলে ফেলে দিতে পারবেন না, হাতে আছে। তাহলে হাতে যে জিনিসগুলো থাকে সেগুলোকে সম্পদ বলা হয়। ইজ লাইক একদম সিম্পল কথা। হাতে আপনার যা থাকবে, আপনি তো খরচ হলে সেটাকে ফেলে দিতেন বা কাউকে দিয়ে দিতেন, কিন্তু এটা কিন্তু আপনার হাতে আছে, যে যা যা হাতে থাকবে সেগুলোকে কিন্তু সম্পদ বলে। তাহলে আমরা জাবেদা দিচ্ছি খরচের, কিন্তু নিচে যে টাকাটা আছে এটা কিন্তু খরচের টাকা না। এটা যদি খরচের না টাকা হয় তাহলে কিভাবে বের করতে হবে? এক্ষেত্রে একটু রেওয়া মিলের হেল্প। দেখেন আমরা যখন ব্যবসা শুরু করছিলাম 1,000 টাকা সাপ্লাইজ নিয়ে ব্যবসা শুরু করছি, আর বছর শেষে বলতেছে যে 200 টাকা সাপ্লাইজ হাতে আছে, তাহলে মাঝখানে 800 টাকা কোথায় চলে গেল? ওই 800 টাকাই আপনার কিন্তু খরচ হয়ে গেছে, খরচ। তাহলে জাবেদা হবে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, টাকা হবে 800 টাকা। কিভাবে দেখালাম? রেওয়া মিলে যে 1,000 টাকা ছিল সেখান থেকে এখন যা হাতে আছে বিয়োগ করে দিলাম, আমার খরচের টাকা বের হয়ে গেল। তাহলে দেখেন তো বুঝতে পারলেন কিনা? এই দাগ নাম্বার গুলো হবে না। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথাগুলো বললাম আমি আরেকবার যদি একটু রিপিট করে দিই তাহলে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যখনই কোনো রেওয়া মিল সহ সমন্বয় আসবে আপনি খুঁজবেন এই রেওয়া মিল সহ সমন্বয়ের মধ্যে তিন ধরনের এন্ট্রি আছে কিনা: সাপ্লাইস রিলেটেড, অগ্রিম খরচ রিলেটেড, অনুপার্জিত আয় রিলেটেড। এই তিন টাইপের কোনো এন্ট্রি আসলে আমরা এন্ট্রিটা পড়বো, কিন্তু পড়েই জাবেদা দিব না। কোথায় চলে যাব? রেওয়া মিলে যাব, দেখবো রেওয়া মিলে কি হিসাব দেওয়া আছে, মানে সম্পদ নাকি খরচ, দায় নাকি আয়, কি হিসাবে দেওয়া আছে। দেখলাম রেওয়া মিলে শুধু সাপ্লাইজ দেওয়া আছে, তাহলে এই সাপ্লাইজটা কি আমাদের জন্য বলেন? সম্পদ। রেওয়া মিলে যদি সম্পদ দেওয়া থাকে আমরা জাবেদা দিব কিন্তু কার? খরচের। তাহলে খরচ কেন বললাম? কারণ এই যে তিনটা কথার মধ্যে দেখেন রেওয়া মিলে যা থাকবে তার বিপরীত জাবেদা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে রেওয়া মিলে আছে সম্পদ, জাবেদা দিব কার বলেন? খরচের। খরচের জাবেদা দিলে খরচ সবসময় ডেবিট। এখানে যদি আমরা সম্পদের জাবেদা দিতাম তাহলে সম্পদও কিন্তু সবসময় কি হতো? ডেবিট। তাহলে আমরা যেহেতু খরচের জাবেদা দিচ্ছি, খরচকে আমরা ডেবিট করব, নাম সাপ্লাইজ খরচ ডেবিট। সাপ্লাইজ খরচ যখন ডেবিট হবে, দুই সম্পর্ক দুইটা, একটা খরচ একটা সম্পদ, খরচ যখন ডেবিট হবে সম্পদটাকে কিন্তু আমরা ক্রেডিট করে দিব। তাহলে মনে রাখতে হবে জাবেদা আমরা সবসময় রেওয়া মিলে যা থাকবে তার বিপরীত জাবেদা দিব। আর টাকা বসানোর সময় মনে রাখতে হবে যার জাবেদা দিব টাকাটাও কিন্তু তারই নিব। এখন আমরা কার জাবেদা দিচ্ছি বলেন? খরচের। এই এন্ট্রি পড়ে দেখেন যে এই টাকাটা খরচের কিনা। হ্যাঁ, যদি এটা খরচের হতো তাহলে আমরা কিন্তু ওই টাকা বসাতাম। যেহেতু এটা খরচ না, তাই আমরা পার্থক্য টাকা বসাচ্ছি, মানে রেওয়া মিল আর সমন্বয় এই দুইজনের পার্থক্য টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা এন্ট্রি বুঝাই। বলছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1,000 টাকা। তাহলে অগ্রিম বীমার যখন মেয়াদ উত্তীর্ণ হবে 1,000 টাকা, তখন আমাদের এইটা পড়েও কিন্তু মুখস্থ জাবেদা আমরা দিব না। কি করব? আমরা রেওয়া মিলে চলে যাব, রেওয়া মিলে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1,000 টাকা, এইটা পড়ে কিন্তু আমরা জাবেদা দিব না, কারণ আমি বলছিলাম সাপ্লাইজ, অগ্রিম এবং অনুপার্জিত এই তিনটা ক্ষেত্রে মুখস্থ জাবেদা দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ঠিক একই স্টাইলে আপনার রেওয়া মিলে যেতে হবে। দেখেন রেওয়া মিলে কিন্তু অগ্রিম বীমা দেওয়া আছে। এখন অগ্রিম বীমা এটা আমাদের জন্য সম্পদ, খরচ, আয় নাকি দায়, এটা আমাদের জানতে হবে। সহজ হিসাব, বীমা তো একটা খরচ আর অগ্রিম বীমা দেওয়া আছে, তাহলে অগ্রিম খরচকে কিন্তু সম্পদ বলা হয়। তাহলে কি হলো? রেওয়া মিলে যেটা দেওয়া আছে এটাকে আমরা কিন্তু সম্পদ বলছি। ঠিক একই স্টাইল।
রেওয়া মিলে যদি সম্পদ থাকে আমরা কিন্তু এর বিপরীত জাবেদা দিব। আচ্ছা, মনে আছে তো আমরা বিপরীত, সম্পদের বিপরীত কাকে বলছিলাম? মনে আছে নিশ্চয়ই, সম্পদের বিপরীত কিন্তু আমরা খরচকে বলেছিলাম। তাহলে আমরা এখানে কিন্তু খরচের জাবেদা দিব। ওকে, আবার বলছি, রেওয়া মিলে যেহেতু সম্পদ দেওয়া আছে আমরা জাবেদা দিব কিন্তু খরচের। ওকে, খরচের জাবেদা দিলে খরচ ডেবিট না ক্রেডিট একটু আগে আমরা বলতেছিলাম। মনে রাখতে হবে খরচ বা সম্পদ যার জাবেদা দিব সে সবসময় ডেবিট। তাহলে আমরা এখানে যেহেতু খরচের জাবেদা দিচ্ছি এখানে কিন্তু খরচটা ডেবিট হবে। তাহলে খরচের নাম কি লেখা যেতে পারে? খরচের নাম লেখা যেতে পারে বিমা খরচ। খরচের নাম কি লেখা যেতে পারে বলেন? বিমা খরচ, ডেবিট। আচ্ছা, বিমা খরচ যখন ডেবিট হবে, খরচ যখন ডেবিট হবে, ক্রেডিট হবে কে? সম্পদ। নাম কি সম্পদের? অগ্রিম বীমা। অঙ্কে তো অগ্রিম বীমার নাম কিন্তু দেওয়াই আছে, আছে না? আচ্ছা, এখানেও একটা মজার বিষয় আছে। আপনি যখন জাবেদা দিবেন তখন দুইটা হিসাব তো আসবে, যার একটা হিসাব কিন্তু সবসময় রেওয়া মিল থেকেই নিতে হবে। যেমন এখান থেকে আমি কিন্তু একটা এন্ট্রি রেওয়া মিল থেকে একটা হিসাব নিয়েছিলাম সাপ্লাইজ, এখন দেখেন একটা হিসাব নিচ্ছে অগ্রিম বীমা। একটা রেওয়া মিল থেকে নিতে হবে আর একটা আপনার নিজের থেকে বানায় লিখতে হবে। তাহলে জাবেদা বিমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। এইবার আসেন, জাবেদা দিছি কার, সম্পদের নাকি খরচের? দেখেন, সম্পদের জাবেদা কিন্তু আমরা দেইনি, কারণ রেওয়া মিলের সম্পদ দেওয়া ছিল। তাহলে আমরা খরচের জাবেদা দিয়েছি। তাহলে জাবেদা যদি খরচের দিই, টাকাও কিন্তু কার লাগবে? খরচের। এখানে বলছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1,000 টাকা। আচ্ছা, কোনো কিছুর মেয়াদ উত্তীর্ণ হওয়া, ইংলিশে যেটা আমরা ডেট এক্সপায়ার্ড বলি, যে কোনো কিছু এক্সপায়ার্ড বা উত্তীর্ণ হয়ে যাওয়া মানে কিন্তু সেটা কিন্তু আর সম্পদ হিসাবে নেই, কি হয়ে গেছে? এটা খরচ। তাহলে আমরা জাবেদা দিয়েছি খরচের, টাকাও কিন্তু খরচেরই দিতে হবে। তাহলে কয় টাকা হবে? 1,000 টাকা। এটা অনেকে বুঝবে না, আবার বুঝাবো। আমরা যেটা বলছিলাম যে আমরা যখন জাবেদা দিব তখন রেওয়া মিল ফলো করে জাবেদা দিব, রেওয়া মিলে যা থাকবে তার বিপরীত জাবেদা। আর বলছিলাম যে যার জাবেদা তার টাকা, এই টাকাটা আমরা সবসময় সমন্বয় পড়ে দিব। যদি সমন্বয়তে যার টাকা লাগবে সে থাকে, ওই টাকা বসাবো। যদি না থাকে তাহলে বিপরীত টাকা মানে পার্থক্য টাকা বসাবো। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম যে জাবেদাটা করছিলাম, দেখেন এক্ষেত্রে আমরা কিন্তু সাপ্লাইজ খরচের জাবেদা দিয়েছি, কিন্তু এখানে সাপ্লাইজ হাতে ছিল, মানে জাবেদা দিছিলাম খরচের কিন্তু টাকা ছিল সম্পদের, জন্য এই টাকাটা না বসায় দুজনের পার্থক্য বসিয়েছি। এবার জাবেদা দিয়েছি খরচের, আর টাকা আছে দেখেন অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ, তাহলে এটা কিন্তু খরচই হয়ে গেছে। তাহলে জাবেদাও খরচের, টাকাও খরচের। তাহলে যার টাকা লাগবে সে যদি সমন্বয়তে থাকে তাহলে ওই টাকা বসাই দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমি যতদূর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এন্ট্রিটা বুঝতে হবে, যেখানে ছেলে মেয়েরা ঘুলাই ফেলে, সেটা হচ্ছে অনুপার্জিত টাইপের এন্ট্রিটা। দেখেন বলছে অনুপার্জিত সেবায়। আচ্ছা, প্রথম প্রশ্ন, অনুপার্জিত সেবায় এটাকে আয়না দায়? উত্তরটা হচ্ছে এটা দায়। তাহলে অনুপার্জিত সেবায়ের 5,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে আমার দায় যা ছিল বা অনুপার্জিত যা ছিল সেখান থেকে 5,000 টাকা কি হয়েছে? অর্জিত হয়েছে। এখন এই এন্ট্রির ক্ষেত্রেও কিন্তু মুখস্থ জাবেদা দেওয়া যাবে না, এক্ষেত্রে একটু রেওয়া মিল ফলো করতে হবে। দেখেন রেওয়া মিলের ভিতর অনুপার্জিত সেবা আয় দেওয়া আছে। তাহলে এই অনুপার্জিত সেবা আয় যখন রেওয়া মিলে দেওয়া থাকবে এটাকে আয়না দায়। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম এটাকে কিন্তু দায় বলা হয়। তাহলে রেওয়া মিলে যদি দায় থাকে আমরা জাবেদা দিব কার? মনে আছে, এটা তো করিনি এখন। এই যে দায় থাকলে কার জাবেদা দিতে হয় বলেন? আয়ের জাবেদা দিতে হয়। তাহলে রেওয়া মিলে যেহেতু দায় আছে আমরা জাবেদা দিব কার? আয়ের জাবেদা দিব। আচ্ছা, আয়ের জাবেদা দিলে আয় সবসময় ডেবিট না ক্রেডিট বলতে পারবেন? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে সম্পদ খরচ যার জাবেদা দিব সে সবসময় ডেবিট হবে, এবং দায় আয় যার জাবেদা দিব সে সবসময় ক্রেডিট হবে। এই যে দেখেন, দায় আয় যার জাবেদা দিব সে সবসময় ক্রেডিট, এখানে আমি অবলিক দিয়ে দিই, মানে দায় অথবা আয় যার জাবেদা দিব সে সবসময় ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে জাবেদা দিচ্ছিলাম কার? অঙ্কে কিন্তু অনুপার্জিত সেবায় মানে দায় দেওয়া আছে, তাহলে জাবেদা দিচ্ছিলাম কার বলেন? জাবেদা দিচ্ছিলাম কিন্তু আয়ের। আচ্ছা, আয়ের জাবেদা যখন দিব আয় কিন্তু সবসময় ক্রেডিট হবে। এইখানেই ছেলে মেয়েটা ঘুরাই ফেলায়, ছেলে মেয়েরা কি ঘুরায়? একটু আগে যার জাবেদা দিচ্ছিলাম তাকে কিন্তু ডেবিট করছিলাম সেই হিসাবে এটাকেও কিন্তু ডেবিট করতে মন চাইবে, কিন্তু মনে রাখতে হবে আয় দায়ের ক্ষেত্রে আগে ডেবিট না বরং আগে ক্রেডিট লিখবেন। তাহলে জাবেদা হচ্ছে সেবা আয় ক্রেডিট। তাহলে সেবা আয় যদি ক্রেডিট হয় ডেবিট হবে কে বলেন? অনুপার্জিত সেবা আয় ডেবিট হবে। দেখেন বুঝেন কিনা, অনুপার্জিত সেবা আয়। এই যে, তাহলে জাবেদা হচ্ছে অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট। এবার আসি টাকায়। জাবেদা দিয়েছিলাম কার? আমরা এখানে বলেন আয়ের জাবেদা দিছিলাম, কিন্তু এই যে আয় ক্রেডিট করছি। আয় দায়ের ক্ষেত্রে ক্রেডিটের দিক তাকাবেন, যে ক্রেডিট হবে তার জাবেদা দিয়েছে। আর সম্পদ খরচের দিক ক্ষেত্রে ডেবিটের দিক তাকাবেন, যে ডেবিট সেই তার জাবেদা দিয়েছি। তাহলে এখন জাবেদা যেহেতু আয়ের দিয়েছি টাকাও আয়ের লাগবে। দেখেন এখানে লিখছে অনুপার্জিত সেবায়ের 5,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে 5,000 টাকা যখন অর্জিত, অর্জিত টাকা মানে কিন্তু এটা একটা আয়। তাহলে আয়ের জাবেদা দিয়েছি, আয়ের টাকা অঙ্কে দেওয়াই আছে, তার মানে ওই টাকাটা বসাই দিলেই হয়ে যাবে।
কোনো প্রশ্ন থাকলে কিভাবে করবেন, পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার লেকচারের শুরুতেই দেওয়া আছে, দেখে নিবেন। আর একটা কথা কিন্তু, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেন করবেন? আপনাদের সুবিধার্থে। আমারও অনেক সুবিধা, আপনারা সাবস্ক্রাইব করলে আমারও সুবিধা, কিন্তু আপনাদের কিন্তু বেশি সুবিধা। এজন্য এইভাবে এরকম ক্লাস বা এর দ্বিতীয় ক্লাস বা এর পরের ক্লাস, এই ক্লাসগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আমার ইউটিউবের লিঙ্কটা। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আবারও একটু কি ব্যাকে টেনে টেনে দেখবেন, কারণ আমি একই কথা অনেকবার বলছি। আমরা এই অনুপার্জিত টাকা আরেকবার বলে আজকের মতো বিদায় নিতে চাই। অনুপার্জিত সেবা আয়ের 5,000 টাকা অর্জিত হয়েছে, এটা পড়ে কিন্তু মুখস্থ জাবেদা দেওয়া যাবে না। রেওয়া মিলে যে দেখতে পাবে অনুপার্জিত সেবা আয়, রেওয়া মিলে যদিও সেবা আয়ও আছে, এটার দিকে না তাকায় শুধুমাত্র আপনি অনুপার্জিতর দিক তাকাবেন, তাহলেই বুঝতে সুবিধা হবে। তাহলে রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় মানে এটা একটা দায় আছে। আমাদের রুলস অনুযায়ী রেওয়া মিলে যদি দায় থাকে আমরা আয়ের জাবেদা দিব। আয়ের জাবেদা দিলে আয় সবসময় ক্রেডিট হয়। আয়ের নামটা হচ্ছে সেবা আয়, ক্রেডিট। সেবা আয় যখন ক্রেডিট হবে, অনুপার্জিত সেবা আয় ডেবিট। যেহেতু জাবেদা দিছি আমরা আয়ের, টাকাও লাগবে আয়ের, এন্ট্রি পড়ে দেখলাম এটাই আয়ের টাকা, তাহলে এই টাকা বসাই দিলেই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।